নিউইয়র্কে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দুটি পৃথক গোলাগুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ক্রাউন হাইটসে দায়িত্ব পালনকালে এনওয়াইপিডির এক গোয়েন্দা গুলিবিদ্ধ হলেও বুলেট প্রুফ ভেস্ট তার প্রাণ রক্ষা করেছে। একই সময়ে কনি আইল্যান্ডে একটি পারিবারিক বারবিকিউ অনুষ্ঠানে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে 4 শিশুসহ 8 জন আহত হয়েছেন। দুটি ঘটনায় এখন তদন্ত করছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জেসিকা টিস জানান, ভোর প্রায় 4:14 77 প্রিসিংক্ট এলাকায় সহিংসতা দমনে নিয়োজিত কয়েকজন কর্মকর্তা একটি পুলিশ গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় এক অস্ত্রধারী ব্যক্তি তাদের গাড়ির কাছে আসে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে গুলির সময় কোনো বডি ক্যামেরার ভিডিও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলের সিসিটিভিতে দেখা গেছে ওই ব্যক্তি কয়েক মিনিট আগেই হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করছিল। পুলিশের ভাষ্য অনুযায়ী কর্মকর্তারা গাড়ি থেকে নেমে তাকে আটকানোর চেষ্টা করলে গোলাগুলি শুরু হয়। পুলিশের গাড়ির সামনের ও পেছনের কাছে গুলির চিহ্ন পাওয়া গেছে। 3 কর্মকর্তা পাল্টা গুলি চালালেও সন্দেহভাজন আহত হয়নি। পরে ধাওয়া করে তাকে গ্রেফতার করা হয়। আটক করার সময় তিনি বাধা দিলে টেইজার ব্যবহার করতে হয়। ঘটনাস্থল থেকে একটি 9 মিলিমিটার পিস্তল উদ্ধার করা হয়েছে। গুলিতে আহত হন সেক্স অফেন্ডার মনিটরিং ইউনিটের গোয়েন্দা রবার্ট ক্যারল। তার পিঠে থাকা বুলেট প্রুফ ভেস্ট গুলির আঘাত ঠেকিয়ে দেয়। আরেক কর্মকর্তা মুখ ও কাঁধে আঘাত পান। দুজনকে কিংস কাউন্টি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে গোয়েন্দা ক্যারল পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। সন্দেহভাজন 18 বছর বয়সী এক যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। জেসিকা টিস বলেন, প্রতিদিন দায়িত্বে বের হওয়ার সময় পুলিশ কর্মকর্তারা জানেন না কি ধরনের বিপদের মুখোমুখি হতে হবে। মেয়র জোরান মামদানি বলেন, গোয়েন্দা রবার্ট ক্যারল একজন স্বামী ও 3 সন্তানের বাবা। ছুটির সপ্তাহান্তে 12 ঘন্টার শিফটে দায়িত্ব পালন করার সময় তার বুলেট প্রুফ ভেস্টটি প্রাণ বাঁচিয়েছে। মেয়র একই সংবাদ সম্মেলনে কনি আইল্যান্ডের আরেকটি গোলাগুলির ঘটনাও তুলে ধরেন। শনিবার রাতে একটি পারিবারিক বারবিকিউ চলাকালে মুখোশধারী বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে 4 শিশুসহ 8 জন আহত হন। পুলিশ ধারণা করছে কয়েকদিন আগে একই এলাকায় সংঘটিত গ্যাং সম্পর্কিত হত্যাকাণ্ডের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের ক্ষমতার কেন্দ্র আগের যে কোনো সময়ের তুলনায় আরও সংকুচিত হয়েছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখন কার্যত প্রেসিডেন্টের অল্প কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে ঘিরেই নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেভারম্যান ও জোনাথন সোয়ান। তাদের নতুন বই রেজিম চেঞ্জ ইনসাইড দ্য ইম্পেরিয়াল প্রেসিডেন্সি অব ডোনাল্ড ট্রাম্পে বলা হয়েছে, অনেক মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা গুরুত্বপূর্ণ বৈঠকের বাইরেই থাকছেন। একই সঙ্গে বইটিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের ধরন, যুদ্ধনীতি এবং ক্ষমতা প্রয়োগের নেপথ্যের নতুন তথ্য তুলে ধরা হয়েছে। সাক্ষাৎকারে ম্যাগি হেভারম্যান বলেন, ট্রাম্প প্রশাসনের ভেতরের তথ্য সংগ্রহ আগের মেয়াদের তুলনায় অনেক কঠিন। কারণ দ্বিতীয় মেয়াদে কর্মকর্তাদের মধ্যে ফাঁসের প্রবণতা কম এবং প্রশাসনে যোগ দেওয়ার আগে অনেককেই ট্রাম্পের প্রতি আনুগত্যের পরীক্ষা দিতে হয়েছে। তিনি বলেন, মানুষ জানতে চায় এই প্রশাসনের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হচ্ছে, আর সেই কারণে বইটি এত সাড়া ফেলেছে। ইন্ডিপেন্ডেন্স ডের অনুষ্ঠানে প্রত্যাশার তুলনায় কম জনসমাগম নিয়ে কথা বলেন। তার মতে, ট্রাম্প প্রকাশ্যে বিষয়টিকে গুরুত্ব না দিলেও সহযোগীরা উপস্থিতি কম হওয়ায় সন্তুষ্ট ছিলেন না। তিনি আরো বলেন, ট্রাম্প এখন মধ্যবর্তী নির্বাচনের চেয়ে নিজেকে রাজনৈতিক উত্তরাধিকার গড়ে তোলায় বেশি মনোযোগী। হেভারম্যান আরো জানান, বইয়ের অনুসন্ধানে দেখা গেছে সরকার কার্যত অল্প কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে। অনেক সেক্টরেই গুরুত্বপূর্ণ বৈঠকেও থাকেন না। ট্রাম্প নিজের রাজনৈতিক বিচার বুদ্ধির উপর আগের যে কোনো সময়ের তুলনায় বেশি নির্ভর করছেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করতেও দ্বিধা করছেন না। জোনাথন সোয়ান বলেন, শুরুতে তারা শুধু একটি নতুন প্রশাসন নিয়ে বই লিখতে চেয়েছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যেই বুঝতে পারেন এটি কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং প্রেসিডেন্টের চরিত্রই বদলে যাচ্ছে। সেই কারণেই বইটির নাম রাখা হয়েছে রেজিম চেঞ্জ। ইরান ইস্যুতে সোয়ান বলেন, ট্রাম্পের অনেক উপদেষ্টা যুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প নিজেই। তার ভাষায়, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ সচেতনভাবে নেওয়া এবং প্রেসিডেন্ট আগেই সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অবহিত ছিলেন। সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি বলেন, ট্রাম্প ও তার পরিবার মনে করে নির্বাচনের জয় তাদের আরও বেশি অর্থ উপার্জনের নৈতিক অনুমতি দিয়েছে। তার ভাষায়, এই ধরনের আত্মস্বার্থ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনীয়। পরে তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ তখনই রাজনৈতিকভাবে কার্যকর হবে যখন ভোটাররা বুঝবেন যে প্রেসিডেন্ট নিজের লাভে ব্যস্ত, অথচ সাধারণ মানুষ জীবনযাত্রার ব্যয় সামলাতেই হিমশিম খাচ্ছেন। ডোনা ব্রাজিল বলেন, ডেমোক্রেটরা আগামী নির্বাচনের মূল্যস্ফীতি ও জবাবদিহির পাশাপাশি ট্রাম্পের ব্যক্তিগত আর্থিক লাভের বিষয়টিকেও বড় ইস্যু করবে। রিপাবলিকান কৌশলবিদ ডাগ হায়ের মতে, শুধু দুর্নীতির অভিযোগ তুললেই হবে না, ডেমোক্রেটদের দেখতে হবে ট্রাম্প যখন নিজের প্রকল্প নিয়ে ব্যস্ত, তখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম নিচ্ছেন। তাহলে এই ইস্যু ভোটারদের উপর প্রকৃত প্রভাব ফেলতে পারে।
ওয়াশিংটনের শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী কয়েকশো মুখোশধারী মানুষের মিছিল এবং বিতর্কিত স্লোগানকে বাক স্বাধীনতার অংশ বলে দাবি করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বারগাম। তবে তিনি স্পষ্ট করে বলেন গোষ্ঠীটির মতাদর্শের সঙ্গে তার কোনো ধরনের একমত নেই। রবিবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বারগাম জানান, ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপনে 850,000 আতশবাজি প্রদর্শনের লক্ষ্য পূরণ হয়েছে, যা তিনি দেশের ইতিহাসে একটি অনন্য নজির বলে উল্লেখ করেন। 250তম ইন্ডিপেন্ডেন্স ডেতে 850,000 আতশবাজির লক্ষ্য পূরণ হয়েছে জানিয়ে এটিকে দেশের ইতিহাসে অনন্য বলে দাবি করেছেন ইন্টেরিয়র সেক্রেটারি ডাগ বারগাম। ইন্ডিপেন্ডেন্স ডেতে ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠী প্যাট্রিয়ট ফ্রন্টের কয়েকশো মুখোশধারী সদস্যের মিছিল ও বিতর্কিত স্লোগান নিয়েও কথা বলেন সেক্রেটারি। তার মতে, প্যাট্রিয়ট ফ্রন্ট যে আদর্শে বিশ্বাস করে তার সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই, তবে দেশে বাকস্বাধীনতার পূর্ণ সুযোগ রয়েছে। এই ধরনের ঘটনা দেশে বিরল বলেও মন্তব্য করেন তিনি। লিঙ্কন মেমোরিয়ালের সামনে রিফ্লেক্টিং পুলের সংস্কার কাজ নিয়ে ওঠা সমালোচনারও জবাব দেন সেক্রেটারি বারগাম। রিফ্লেক্টিং পুলের ক্ষতি করার অভিযোগে এ পর্যন্ত 7 জনকে গ্রেফতারের কথা জানান তিনি। অলিম্পিয়ান ডেভিড হার্নকে গ্রেফতারের বিষয়ে বারগাম বলেন, আইন সবার জন্য সমান, তাই আদালতই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এদিন এবিসি নিউজকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ডিসির স্মৃতিস্তম্ভগুলো সংস্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন ডাগ বারগাম। ইন্টেরিয়র সেক্রেটারি জানান, দুষ্কৃতকারীরা রিফ্লেক্টিং পুলের যে ক্ষতি করেছে তা শিগগিরই মেরামত করা হবে। কংগ্রেসম্যান আল গ্রিন মনে করেন, প্রেসিডেন্ট যদি আইন অমান্য করেন, সংবিধান ভঙ্গ করেন বা কংগ্রেসের অনুমোদন না বলে যুদ্ধ শুরু করেন, তাহলে তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা উচিত। এর জন্য কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ হওয়ারও প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি। সেভ আমেরিকা অ্যাক্ট পাশের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের বিষয়ে কংগ্রেসম্যান জো মোরেলি বলেন, 2020 সালের নির্বাচনের পরাজয় এখনো মানতে পারেননি ট্রাম্প, তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দুর্নীতি খুঁজে বের করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ল স্কুলের অধ্যাপক মেলিসা মারে মনে করেন, সুপ্রিম কোর্টের রায়ের ফলে স্বাধীন সংস্থাগুলোর প্রধানদের এখন নিয়ন্ত্রণ করতে পারেন ট্রাম্প, যা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এ ডিগলার জুনিয়র বলেন, রিপাবলিকানরা দেশের প্রতিষ্ঠার ইতিহাসকে শ্বেতাঙ্গ আধিপত্যের জন্য ব্যবহার করছে, তারা নিঃসন্দেহে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী। এমএস নামের সিনিয়র কন্ট্রিবিউটিং এডিটর মিশেল নরিস বলেন, শ্বেতাঙ্গরা ক্ষমতা হারানোর ভয় আছে, তারা চায় আমেরিকা শ্বেতাঙ্গদের আধিপত্যে থাকুক। প্রেসিডেন্সিয়াল হিস্টোরিয়ান ডরিস কেয়ার্নস গডউইন মনে করেন, শুধু রাজনৈতিক নেতাদের নয়, নাগরিকদেরও কর্তব্য রয়েছে। স্কুল ও পরিবারে চরিত্র শেখানো গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্বের আসল মাপকাঠি হলো ভালো মানুষ হওয়া এবং মহান নেতা হওয়া, যা ভবিষ্যতের জন্য সবচেয়ে জরুরি। বিপুল সংখ্যক দর্শনার্থীর অংশগ্রহণে জমকালো মেসিজ ফায়ারওয়ার্কস অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের হাডসন নদীর তীরে এই আতশবাজি উৎসবে অংশ নেন দেশ বিদেশের মিলিয়নেরও বেশি পর্যটক। ইন্ডিপেন্ডেন্স ডেতে এই বর্ণাঢ্য আয়োজন করে মেসিজ। ফায়ারওয়ার্কসের বর্ণিল আলো আর শব্দ হাডসন নদীর তীরে এক অন্যরকম আবহ তৈরি করে, আর মন্ত্রমুগ্ধের মতো তা উপভোগ করেন দর্শনার্থীরা। ফায়ারওয়ার্কসের মূল আনুষ্ঠানিকতা শুরুর কথা ছিল রাত 9:25, কিন্তু বৃষ্টি আর বজ্রপাতের আশঙ্কা থাকায় তা শুরু হয় রাত 9:02। আধা ঘণ্টা ব্যাপী বর্ণিল আলোর নাচন দেখতে দর্শনার্থীরা দুপুর থেকেই হাডসন নদীর তীরে ব্রুকলিন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড, ম্যানহাটন এবং নিউ জার্সির বিভিন্ন স্থানে উন্মুখ হয়েছিলেন দর্শনার্থীরা। I feel good. It's 4th of July, it's summertime. It's been a good summer, so we wanted to come and join the 250th celebration. I am very excited, but yeah, we're just waiting 2 hours to go, so we're excited to see the show. Yeah, I'm really excited to be here and watch the fireworks and everything. I've been to New York a couple times because my family sometimes has work here, so. I just like fireworks. I really like fireworks. I think the propaganda around the 4th of July is just that, propaganda. The promise of America has yet to be kept. I am very excited. I feel a little hot and tired because we've been waiting for 3-4 hours, but excited, yeah. This is going to be the second time. I've seen the fireworks a few times, but yeah, because it's a big event, I said, okay, let me come and see this. Yes, very much excited. এবারের আয়োজনে 85,000 শেল ছোড়া হয় হাডসন নদীর উপর, যেখানে 30 রকমের বর্ণিল আলোর নাচন প্রত্যক্ষ করেন দর্শনার্থীরা। এই আয়োজন উপভোগ করতে পরিবার স্বজন নিয়ে আসেন তারা। I'm very excited. You know, I came from Florida. It was a last-minute trip, booked my tickets last Wednesday. Wasn't expecting to be here. Wasn't expecting all this heat. The heat's crazy.
but I'm here with my parents. This is a once in a lifetime trip and event for us, so we're super excited. No, I feel wonderful, especially with my kids with me, and it's a wonderful day. We're going to celebrate with the 250th They invited us. They got the the tickets, and we came to celebrate the community, to show my parents everything as well. ঐতিহাসিক এই আয়োজন দেখতে দেশের বিভিন্ন স্টেটের পাশাপাশি বিভিন্ন দেশ থেকেও পর্যটকরা আসেন। It's a good time to be here and see the fireworks. Colombia. You can see all the different people from all over the world come to the greatest city on earth. It's really fun to see all that. Where are you from? I'm from Montana. First time, yes, sir. Where are you from? Virginia. ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর চেইন মেসিজ গত 49 বছর ধরে এই বর্ণাঢ্য আতশবাজির আয়োজন করে আসছে। প্রতি বছরই বাড়ছে আয়োজনের পরিসর, তাই দর্শনার্থীরা দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষা করেন এই আয়োজনের জন্য। 4:30, sometime around there. It's a hot day, but it's a wonderful day to just celebrate with friends and family. The biggest parade of tall ships and the biggest fireworks display. So we said, we're this close, we might as well come. And we called them and said, Yes, we came to be with family and celebrate the great 250th birthday of America. I'm very excited. I told him earlier, I think this is probably my best 4th of July ever. First time in New York. And we saw the tall ships, fireworks both. Where are you from? We're from Texas. Okay, it's a long way. It is a long way. And our daughters came up to see it with us. দেশের 250তম ইন্ডিপেন্ডেন্স ডের এই আয়োজনের রেকর্ড সংখ্যক দর্শনার্থীর অংশ হতে পেরে বেশ খুশি সবাই। জমকালো এই ফায়ারওয়ার্কস দেখার জন্যই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 2 থেকে 3 মিলিয়ন দর্শনার্থী ছুটে আসেন এই হাডসন রিভারের সামনে। এবারের ফায়ারওয়ার্কসে প্রায় 85,000 শেল ছোড়া হচ্ছে প্রায় 30 ধরনের বর্ণিল আয়োজনের মাধ্যমে, যা দেখে উপস্থিত দর্শনার্থীরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছেন। আনন্দ উচ্ছ্বাস আর উৎসব মুখর পরিবেশে বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার লং আইল্যান্ডের বেথ বে স্টেট পার্কে এই বনভোজনে অংশ নেন সপরিবারের সংগঠনের সদস্যরা। গ্রীষ্মের এই বনভোজনকে কেন্দ্র করে বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল প্রস্তুতি। দিনব্যাপী এই আয়োজনে মেতে ওঠেন কয়েকশো মানুষ। এর সাথে নাচ, গান, খেলাধুলা ও আকর্ষণীয় সব পুরস্কারের আয়োজন পুরো বনভোজনকে এক অনাবিল আনন্দ উৎসবে পরিণত করে। এখানে আসছি আমরা এই অ্যানুয়াল প্রোগ্রামটা, পিকনিকটা জন্য অপেক্ষা করি সারা বছর, যে ছামারে এরকম একটা প্রোগ্রাম হবে এবং খুবই বড় আয়োজন হয়, খুব সুন্দর, বাচ্চারা প্লে করতে পারে, আমরা এনজয় করতে পারি, সবার সাথে গেট টুগেদার হয়, খুবই খুবই ভালো লাগছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সন্তানরা সবাইকে নিয়ে এসেছি এত সুন্দর একটি মনোরম পরিবেশে, গান হচ্ছে, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর একটি, আজকে ওয়েদারটাও খুবই ভালো, গান বাজনা হচ্ছে। তো থ্যাংক ইউ টিভেন 24-কে আমাদের সাথে থাকার জন্য। আমার খুব ভালো লাগছে এবং আমি গর্বিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমি চাই যে আমরা সবাই একবদ্ধ হয়ে সবাই সবার সুবিধার্থে এবং পোস্টাল উন্নয়নে কাজ করতে পারি। আমরা আমার আপনজনের কাছে যেন চলে গেছি এরকম মনে হয়। আর এই সংগঠনটা বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এখানে আমরা শুরু হইতেই সবাই এই পিকনিকের আয়োজন করি, মিলাদ মাহফিল করি, যার ফলে আমাদের খুব ভালো লাগে অনুষ্ঠানগুলো। প্রকৃতির চমৎকার ও উন্মুক্ত পরিবেশে এসে শিশুরাও মেতে উঠে দারুণ আনন্দে। আমার নাম ফারহা মানহা, আমি এখানে আছি নিউ ইয়র্কে। এখানে একটা অনেক ভালো প্লেস, অনেক রোদ নয়, এটা অনেক ট্রিজ আছে, সেটা অনেক লাইক কম এন্ড অনেক ঠান্ডা আছে। আজকে আমি যে এখানে আসছি আমার অনেক ভালো লাগে, অনেক জায়গা আছে, বন্ধু আছে, আর আমি কিন্তু অনেক অনেক খেলা করতে পারি। এই যে আজকে পিকনিকে এসছো, বাবা মা নিয়ে আসছে, সব মিলে কেমন লাগছে বলো তো? মোটামুটি ভালো লাগতেছে, অনেক ফ্রেন্ডস পাইছি, খেলতেছি, সকে খেলতেছি, গান শুনতেছি, খাইতেছি, মজা লাগতেছে সব। এই আনন্দঘন আয়োজনের পেছনে রয়েছেন বাপেয়ার সভাপতি MD-S গনি ও সাধারণ সম্পাদক অখিল ওঝা। তবে অনুষ্ঠান সফল হওয়া নিয়ে বনভোজনের আহ্বায়ক সুশীল সি দাস ও সদস্য সচিব মিরাজ হোসেন বলেন, সবার এই চমৎকার উপস্থিতি পুরো আয়োজনকে সার্থক করেছে। হ্যাঁ, অবশ্যই আজকের এই প্রোগ্রামে অনেক খুশি, অনেক আনন্দিত। আমরা অপেক্ষায় থাকি প্রতি বছর এই অনুষ্ঠানটা, প্রোগ্রামটা আমরা কবে করতে পারবো। এটা বাৎসরিক আমাদের পিকনিক, সর্ববৃহৎ একটা প্রোগ্রাম। এই যে আপনারা আজকে পিকনিকের আয়োজন করেছেন, অনেক মানুষ এসেছে আপনাদের সংগঠনের, সব মিলিয়ে কেমন লাগছে বলেন তো?
আজকের যে আয়োজন, ওই আয়োজনটা আমাদের বাৎসরিক একটা বনভোজন। সেই বনভোজনটা সারা বছর ধরে আমরা সবাই একটা প্ল্যানিংয়ের মাধ্যমে থাকি এবং একটা দিনের অপেক্ষা আমরা করি। আমরা আসলে এই আয়োজন করার জন্য যে আমাদের যে খাটাখাটি, যে মানসিক শারীরিক যেটাই বলেন, সেটা আজকে সবাইকে দেখে আমরা আন্তরিকভাবে পরিপূর্ণতা সেটা আমরা ফিল করছি। ধন্যবাদ টিভেন 24। প্রতি বছর না এবারও বাপেয়ার পক্ষ থেকে আমরা ক্ষুদ্র আয়োজনের চেষ্টা করছি। আমরা জানি না কতটুকু কী করতে পারছি, তবে চেষ্টা করতেছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য। আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি, আইসক্রিমের আয়োজন করেছি, বিভিন্ন খেলনার আয়োজন করেছি। দিনব্যাপী নানা রকম খেলাধুলা, খাবার আর আকর্ষণীয় পুরস্কার বিতরণের পর দারুণ এক আমেজ নিয়ে শেষ হয় প্রবাসী বাংলাদেশিদের এই উৎসব। অসাধারণ এই সবুজায়নে সামারের এই পিকনিকগুলোর মূল বিষয় হচ্ছে এখানে এসে সংগঠনের প্রতিটি মানুষের সাথে প্রতিটি মানুষের একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, যা তাদের যাপিত জীবনে বিরাট ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। বিশ্বকাপের নকআউট পর্বে অপ্রত্যাশিত হারে বিদায় নিয়েছে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এই পরাজয়ে বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকদের মধ্যে নেমে এসেছে হতাশার ছায়া। দেশের বিভিন্ন শহরের মতো নিউ জার্সি, অ্যাটলান্টিক সিটির বাংলাদেশি আমেরিকান, ব্রাজিল সমর্থকরাও কোনোভাবেই এই হার মেনে নিতে পারছেন না। ম্যাটলাইফ স্টেডিয়ামে খেলা শুরু থেকেই ছিল ব্রাজিলকে ঘিরে সমর্থকদের বড় প্রত্যাশা। ব্রাজিলের ষষ্ঠবারের বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন নিউ জার্সির বাংলাদেশি আমেরিকান সমর্থকরাও, কিন্তু মাঠের লড়াইয়ে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। আমরা অনেক আশা নিয়ে খেলা দেখতে এসেছি, আমরা জানতাম আমরা জিততাম, এই আত্মবিশ্বাস ছিল, কিন্তু যেহেতু হেরে গেছে তবুও হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। এর আগে নরওয়ের বিপক্ষে ব্রাজিল 4 বারের মুখোমুখিতে একবারও জয় পায়নি। নরওয়েকে হারাতে না পারার সেই পুরনো আক্ষেপ এই ম্যাচেও গোছাতে পারেনি তারা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে প্রতিপক্ষের সমর্থকরা, আর ব্রাজিলের সমর্থকদের চোখে মুখে ফুটে ওঠে চরম হতাশা। কেউ নীরবে বেরিয়ে যান, কেউ বোবা কান্না কাঁদতে থাকেন, আবার কেউ নরওয়ের বিপক্ষে এমন পরাজয় বিশ্বাসই করতে পারছিলেন না। আজকের ম্যাচ দেখলে আমরা অনেক আশাবাদী ছিলাম আমরা ম্যাচটা জিতবো, তবুও আমরা হতাশ হলাম, ম্যাচটা জিততে পারিনি। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমেও ব্রাজিল সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে। অনেকেই ব্রাজিল দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরো শক্তভাবে ফিরে আসার প্রত্যাশা জানান। ব্রাজিল হেরে গেল, আমাদের কোনো দুঃখ নাই, আমরা ব্রাজিল ছিলাম, আছি এবং ভবিষ্যতে ব্রাজিল থাকবো। বিশ্বকাপে বড় দলের বিদায় যেমন নতুন সমীকরণ তৈরি করে, তেমনি ব্রাজিলের এই পরাজয় এবারের টুর্নামেন্টকেও আরো উত্তেজনাপূর্ণ ও নাটকীয় করে তুলেছে। ব্রাজিল হেরে গেছে, তারপরেও আমরা সবাই ব্রাজিল করি এবং ব্রাজিলের সাথে থাকবো এবং আশা করি ফিউচারে বিশ্বকাপ ব্রাজিলই নিব। ব্রাজিলের বিদায়ে নেইমারের চোখের জল সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে। তাদের স্বপ্ন ভেঙে গেলেও ফুটবলের প্রতি তাদের ভালোবাসা অটুট থাকবে। আবার নতুন উদ্দীপনায় তারা বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো উপভোগ করবেন, স্বাগত জানাবেন বিশ্ব চ্যাম্পিয়নকে, এমনটাই প্রত্যাশা সবার। নেইমারের চোখের জল ছুঁয়ে গেল বিশ্বব্যাপী ব্রাজিলের কোটি সমর্থকদের। তারা এক বুক হতাশা নিয়ে ফিরে গেছে খেলা শেষে। অপেক্ষা আরো 4টি বছরের।